মার্কিন মেরিন ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড, সরিয়ে নেওয়া হয়েছে 7,000 মানুষ। 30 দেশের কাছে চিঠি দিয়েছে ফিলিস্তিনের হামাস। সৌদি আগ্রাসনে 3,800 শিশু নিহত, জানালো ইয়েমেন। আরব ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরীয় বাহিনী। ক্ষমতা ছাড়ার আগেই সৌদি আরবকে অস্ত্র দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে পরমাণু সমঝোতায় ফিরতে জো বাইডেনকে আহ্বান মার্কিন কংগ্রেসের। অবশেষে ব্রেক্সিট পরবর্তী চুক্তিতে পৌঁছল যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। ফাইজারের ভ্যাকসিনে ধারণার চেয়ে বেশি অ্যালার্জি প্রতিক্রিয়ায়। কাশ্মীর দখলের পর ভারতে হামলা, শোয়েব আখতারের বক্তব্য ভাইরাল। এবং ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি মেরিন ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়েছে। সময়ের ব্যবধানে তা বিস্তার লাভ করছে। এর মধ্যে এলাকা থেকে 7,000-এর বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। গত বুধবার অগ্নিকাণ্ড শুরু হয় এবং বৃহস্পতিবার দুপুরের মধ্যে তা 3,000 একর ভূমির গাছপালা ও ফসলের ক্ষেত পুড়িয়ে দেয়। ক্যালিফোর্নিয়ার বন এবং দামোদর নিয়ন্ত্রণ বিভাগ এই তথ্য দিয়েছে। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের ভয়াবহতা বিবেচনা করে ঘাঁটির কাছাকাছি যে সমস্ত ঘর বাড়ি রয়েছে সেখান থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়। মধ্যরাত পর্যন্ত দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে জানিয়েছেন দমকল বাহিনীর ক্যাপ্টেন থমাস শুটস। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান। কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলে অন্তত 10,000 বাড়ি ভস্মীভূত এবং 30 জন নিহত হয়েছে। এরপর এবার সেখানে অগ্নিকাণ্ড শুরু হলো। বর্ণবাদী ও দখলদার ইসরায়েলের সঙ্গে মুসলিম ও আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করা বড় ধরনের রাজনৈতিক অপরাধ। বিশ্বের 30টি মুসলিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে এক চিঠিতে হামাসের প্রধান ইসমাইল হানিয়া কথা বলেছেন। গত বৃহস্পতিবার লেখা ওই চিঠিতে হামাস নেতা বলেন, সম্প্রতি ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কারণে ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসী তৎপরতা বাড়িয়ে দেওয়ার সাহস পেয়েছে। পাশাপাশি গাজা উপত্যকার ওপর তাদের অবরোধ অব্যাহত রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের এসব তৎপরতার উদাহরণ হিসেবে ফিলিস্তিনিদের ওপর হামলা, জোরদার ভূমি দখল, নতুন নতুন অবৈধ ইহুদি বসতি স্থাপন, পবিত্র জেরুজালেম আল কুদস শহরকে ইহুদিকরণ এবং পবিত্র আল আকসা মসজিদকে বিভ্রান্তিকরণের প্রচেষ্টার কথা তুলে ধরা হয়েছে। ইসমাইল হানিয়া সুস্পষ্ট করে বলেছেন, বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় পুরো মুসলিম উম্মার স্বার্থের প্রতি হুমকি হয়ে দেখা দিয়েছে এবং এর মাধ্যমে ফিলিস্তিনি জনগণের পিঠে ছুরি মারা হয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাকে বিশ্বাসঘাতকতা বলেও মন্তব্য করেছেন ইসমাইল হানিয়া। ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী তাহা মোতাওয়াক্কেল জানিয়েছেন, সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বর আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনের 3,800 শিশু নিহত হয়েছে। এছাড়া সৌদি আগ্রাসনের কারণে 4 লাখের বেশি শিশু মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে, যাদের জরুরি ভিত্তিতে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। গত বৃহস্পতিবার রাজধানী সানায় বার্ষিক স্বাস্থ্য সম্মেলনে ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেছেন। তিনি বলেন, ইয়েমেনের যেসব মানুষ সৌদি জোটের আগ্রাসন অবরোধের অসহায় শিকার, তাদের মধ্যে শিশুরা সবার শীর্ষে রয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি অপুষ্টিতে ভুগছে এবং সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের শিশু হাসপাতালগুলোতে হামলা চালাতে লজ্জাবোধ করছে না বলে তিনি মন্তব্য করেছেন। সম্মেলনে তাহা মোতাওয়াক্কেল 2018 সালের আগস্ট মাসে উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে একটি স্কুল বাসে সৌদি আরবের বিমান হামলার কথা তুলে ধরে বলেন, এই ঘটনার মাধ্যমে পরিষ্কার হয় যে সৌদি জোট শিশুদের বিরুদ্ধে যুদ্ধ করছে। সিরিয়ার হামা প্রদেশের ওপর ইহুদিবাদী ইসরায়েল আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়ার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তা প্রতিহত করেছে। গত রাতে লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলি জঙ্গি বিমানে হামলা চালায়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাত 12:40 সময় ইহুদিবাদী ইসরায়েলি ওই হামলা চালায়। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে,
লেবাননের উত্তরাঞ্চলীয় ত্রিপোলি শহরের আকাশ ব্যবহার করে ইসরায়েলের বিমান হামা প্রদেশের মাসিক এলাকায় হামলা চালানো হয়। তবে সিরিয়ার সেনারা ইসরায়েলের সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সফলতার সঙ্গে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ফুটেজ প্রকাশ করা হয়েছে। ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামা প্রদেশের মাসিয়াফ এলাকায় মোতায়েন সামরিক বাহিনী ও মিত্র যোদ্ধাদের লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েল হামলা চালায়। আর মাত্র কয়েকদিন পর ক্ষমতা ছাড়তে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আসছে 20 জানুয়ারি তার স্থলাভিষিক্ত হবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ক্ষমতা ছাড়ার আগে সৌদি আরবের কাছে প্রায় $500 মিলিয়ন অস্ত্র বিক্রি করে যেতে চান ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন কংগ্রেসকে জানিয়ে দিয়েছে যে তারা সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করতে একটি লাইসেন্স ইস্যু করতে যাচ্ছেন। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরব নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও বিমান থেকে নিক্ষিপ্ত মরণাস্ত্র সহ বিপুল পরিমাণ যুদ্ধোপকরণ পাবে, যার মূল্য আনুমানিক $478 মিলিয়ন। লাইসেন্স ইস্যু হয়ে গেলেই মার্কিন অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাউথিয়ান টেকনোলজিস কর্পোরেশন সরাসরি সৌদি আরবকে এসব অস্ত্র বিক্রি করতে পারবে বলে ব্লুমবার্গ জানিয়েছে। এদিকে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, চুক্তি অনুসারে সৌদিতে এই অস্ত্র বানানো হবে। এছাড়া $97 মিলিয়ন অভ্যন্তরীণ একটি নিরাপত্তা ব্যবস্থাও যুক্তরাষ্ট্র থেকে পাবে আরব দেশটি। মাছ ধরার অধিকার ও ভবিষ্যতের বাণিজ্যিক সম্পর্কের নিয়ম নিয়ে কয়েক মাসের বিরোধের অবসান ঘটিয়ে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে একমত হয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাইনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বরিস জনসন বলেছেন, আমাদের আইন ও আমাদের লক্ষ্যের প্রতি নিয়ন্ত্রণ ফিরে এসেছে। বিস্তারিত এখনও প্রকাশ না হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী দাবি করেছেন চুক্তিটি পুরো ইউরোপের জন্যই মঙ্গলজনক। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 27 জাতির ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার 1 বছর পর আগামী বৃহস্পতিবার থেকে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য নীতি থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাজ্য। এতে বাণিজ্যের ক্ষেত্রে বড় বদল আসবে। যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন আলাদা বাজার গড়ে তুলবে, আর বন্ধ হয়ে যাবে অবাধ চলাচল। তার আগেই লন্ডন এবং ব্রাসেলসে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করিয়ে নিতে হবে। চুক্তিতে পৌঁছানোর উচ্ছ্বাসে নিজের 2 হাতের বুড়ো আঙুল উঁচিয়ে তোলা একটি ছবি টুইটারে প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, চুক্তির মাধ্যমে দেশ জুড়ে চাকরি সুরক্ষিত হবে, যাতে ব্রিটিশ পণ্য শুল্ক এবং কোটা ছাড়াই ইউরোপের বাজারে বিক্রি হতে পারবে। অপরদিকে ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিন জানিয়েছেন, খুবই ভালো এবং ভারসাম্যপূর্ণ একটি চুক্তি হয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, চুক্তিতে পৌঁছানোর পথ খুবই দীর্ঘ এবং কঠিন হলেও শেষ পর্যন্ত আমরা একটা ভালো চুক্তিতে পৌঁছতে পেরেছি। যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস ভ্যাকসিনের অপারেশন ওয়ার্প স্পিড কর্মসূচির প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা বলেছেন, ফাইজার বায়োনটেকের ভ্যাকসিনের ধারণার চেয়ে বেশি অ্যালার্জিজনিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে তথ্য জানা গেছে। অপারেশন ওয়ার্প স্পিড কর্মসূচির প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ডক্টর মনসেফ স্লাই মঙ্গলবার ভ্যাকসিনের অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া সম্পর্কে হালনাগাদ তথ্য তুলে ধরেন। সবশেষ তথ্যে দেখা গেছে 6 জন এই পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত, তবে এই তথ্য সত্যিকার সংখ্যার চেয়ে কম। ডক্টর মনসেফ বলেন, গতকাল পর্যন্ত তথ্যের ধারাবাহিকতা অন্যান্য ভ্যাকসিনের তুলনায় আমাদের প্রত্যাশার চেয়ে বেশি। এই উপদেষ্টা জানান, ভ্যাকসিন উৎপাদক এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ চরম অ্যালার্জিজনক মানুষের উপরে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত রাখার বিষয়ে আলোচনা চলছে। এসব অ্যালার্জিক মানুষের মধ্যে রয়েছেন যারা নিয়মিত অ্যালার্জি বিরোধী ঔষধ অ্যাপিপিএন গ্রহণ করছেন। এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের কর্মকর্তা বলছেন, ফাইজারের ভ্যাকসিন গ্রহণের পর কেন কয়জন মানুষ গুরুতর অ্যালার্জিজনিত পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। সংস্থাটির অ্যালার্জি, অ্যাজমা ও এয়ারওয়ে বায়োলজি শাখার প্রধান আলকিস টগিয়াস সিএনবিসিকে বলছেন, গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়ার ইতিহাস রয়েছে এমন কয়েকশো মানুষ এই গবেষণার আওতায় থাকবেন।
ইসরায়েলের সাথে কৌশলগত সম্পর্ক স্থাপন ছাড়াও উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক নৌ বাণিজ্য নিয়ন্ত্রণে সংযুক্ত আরব আমিরাতের প্রচেষ্টা এবং যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে দেশটির কর্মকাণ্ড আঞ্চলিক ও বৈশ্বিক নিয়ন্ত্রকদের উদ্বেগের কারণ হয়ে উঠছে। গত 5 বছর ধরে বাব এল মানদেব এবং শেকোত্রা দ্বীপে সামরিক স্থাপনা নির্মাণ ও আরব সাগর জুড়ে ইয়েমেনের দক্ষিণ উপকূলে নিরাপত্তা জোরদারের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত লোহিত সাগরে একটি উচ্চবিলাসী কৌশলগত এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন 2019 সালে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে তাদের সামরিক পদক্ষেপ হ্রাস করলেও দক্ষিণ অঞ্চলে অবস্থান পাকাপোক্ত করেছে দেশটি। সিকিউরিটি বেল্ট ফোর্সেস, সাবোয়ানি ও হাদ্রামি এলিট ফোর্সেস, আবু আল আব্বাস ব্রিগেড এবং ওয়েস্ট কোস্ট ফোর্সেসের মতো বিভিন্ন গোষ্ঠীর হাজার হাজার ইয়েমেনি যোদ্ধাদের অর্থায়ন এবং প্রশিক্ষণ প্রদান অব্যাহত রেখেছে আরব আমিরাত। এই মিলিশিয়া বাহিনীগুলো বৈধ সরকার ব্যবস্থার বাইরে স্বতন্ত্রভাবে কাজ করে, এমনকি তারা সরকারকে চ্যালেঞ্জও করছে। 2020 সালের এপ্রিলে সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল বা এসটিসি নামে পরিচিত আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দক্ষিণের প্রদেশগুলোতে তাদের স্বশাসিত প্রশাসনের ঘোষণা দেয়। ইয়েমেনের সরকার তাদের এই ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়ে এটিকে দেশকে বিভক্ত করা এবং দেশের স্থিতিশীলতা বিনষ্টের প্রচেষ্টা বলে আখ্যায়িত করেছে। ভূস্বর্গ খ্যাত জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের সীমান্ত সংঘাত দীর্ঘদিনের। এ নিয়ে দেশ দুটি রক্তক্ষয়ী যুদ্ধেও জড়িয়েছিল। দুদেশের আজন্ম বৈরী সম্পর্কে শুধু রাজনৈতিক গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, কখনো কখনো স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েছেন তারকা খেলোয়াড়রাও। সেই তালিকায় বোধহয় সবার ওপরে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের নাম। কাশ্মীর থেকে মোদী সরকার 370 ধারা প্রত্যাহারের পর কড়া মন্তব্য করেছিলেন শোয়েব আখতার। সে সময় ভারতীয়দের রোষানলে পড়েছিলেন তিনি। এবার ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ফের মন্তব্য করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত পাকিস্তানের জাতীয় দলের সাবেক গতি তারকা। সম্প্রতি শোয়েব আখতার দেশটির একটি টিভি চ্যানেলের একজন সাংবাদিকদের সাক্ষাৎকার দেন। কথা বলার ফাঁকে তিনি হঠাৎ ভারতে গাজী হিন্দ প্রতিষ্ঠার বিষয়ে মুখ খোলেন। শোয়েব আখতার বলেন, আমাদের প্রাচীন সাহিত্যে গাজী হিন্দের স্বপ্ন একদিন সত্যি হবে বলে উল্লেখ করা হয়েছে। ওই দিন অ্যাটক নদীর পানি 2 বার রক্তে লাল হয়ে উঠবে। আফগানিস্তান থেকে সৈনিকদের দল অ্যাটকে পৌঁছবে। সেনারা আসবে উজবেকিস্তান এবং আরব থেকেও। এরপর আফগানিস্তান খোরস্তান থেকে লাহোর হয়ে কাশ্মীর দখল করবে তারা। আগেও মুসলিমরা কাশ্মীর দখল করে এরপর আক্রমণ করবে ভারতের ওপর। শোয়েবের এমন বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভারতীয় নেটিজেনরা এ নিয়ে শোয়েবের তীব্র সমালোচনা করেছেন। তবে সমালোচনা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি শোয়েব আখতার। এরই মধ্যে 4টি মুসলিম দেশের সঙ্গে কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে সমর্থ হয়েছে ইসরায়েল। সম্প্রতি একজন ইসরায়েলি মন্ত্রী বলেছেন, এবার তারা সম্পর্ক স্থাপনের জন্য 5ম দেশটি খুঁজছে। সম্ভবত সেটি এশিয়ার কোনো দেশ, তবে সেই দেশটি যে বাংলাদেশ নয়, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তা নিশ্চিত করেছে। ঢাকার কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে তারা জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না বাংলাদেশ। গত কয়েক মাসে হোয়াইট হাউসের মধ্যস্থতা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে 4 মুসলিম দেশ, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। আগামী 20 জানুয়ারি ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগে কোনো 5ম মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক হবে কিনা জানতে চাইলে ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী অফির আকুনিস স্থানীয় একটি টেলিভিশনকে বলেন, আমরা সেদিকেই কাজ করছি। তিনি বলেন, আমি বিশ্বাস করি শান্তি চুক্তির ভিত্তিতে আরেকটি দেশ ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক স্বাভাবিক করছে। এ ধরনের একটি মার্কিন ঘোষণা আসবে। আকুনিস জানিয়েছেন, সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে পরবর্তী 2টি দেশ বাছাই করা হয়েছে। এ সময় সরাসরি দেশ দুটির নাম উল্লেখ না করলেও তিনি বলেছেন, এর একটি হবে উপসাগরীয় দেশ, তবে সেটি সৌদি আরব নয়, বরং ওমান হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি হবে আরও পূর্বাঞ্চলীয় দেশ, সেটি এমন কোনো মুসলিম দেশ হবে যা খুব একটা ছোট নয়, তবে সেই দেশটি পাকিস্তান নয়। এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক কর্মকর্তার বরাতে রয়টার্স বলছে, বাংলাদেশের ও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগ্রহ নেই। তিনি বলছেন, আমাদের অবস্থান একই রয়েছে। রয়টার্সের বুধবারের প্রতিবেদনটিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। তবে গত সেপ্টেম্বরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিবিসি বাংলাকে বলছিলেন, তাদের সরকার নৈতিকতার জায়গা থেকে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে রয়েছে এবং থাকবে।